নমস্কার বন্ধুরা, গল্পসূত্রের আসরে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমি অর্পিতা। আজ আমি উপস্থিত হয়েছি বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র মনোজ সেনের লেখা রহস্য সন্ধানী দময়ন্তীর গল্প নিয়ে। 1978 সালে রোমাঞ্চ পত্রিকায় প্রথম প্রকাশিত হয় রহস্য সন্ধানী দময়ন্তীর গল্প। আজ আমি পড়ে শোনাচ্ছি দময়ন্তী সিরিজের প্রথম গল্প। গল্পের নাম সরল অঙ্কের ব্যাপার। সোফার ওপর চিন্তিত মুখে দময়ন্তী বসেছিল। প্রায় 8:30 বাজে। এখনও সমরেশের পাত্তা নেই। আজ প্রায় 3 বছর হলো বিয়ে হয়েছে ওদের, কিন্তু খবর টবর না দিয়ে এত দেরি সমরেশ কখনো করে না। একটি বিদেশি ফার্মের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার সমরেশ দাশগুপ্ত রোজ 6:30টার মধ্যে বাড়ি ফেরে। চিন্তাগ্রস্ত মুখে টেলিফোন ডাইরেক্টরিটা খুলল দময়ন্তী। কাকে ফোন করা যায়? ফার্মের কোনো সহকর্মীকে? এমন সময় দরজায় বেল বাজল। দরজা খুলে দেখে সামনে সমরেশ হাসি মুখে দাঁড়িয়ে আছে। এই দীর্ঘাকৃতি, সুপুরুষ ও প্রচণ্ড ফুর্তিবাজ মানুষটির প্রতি দময়ন্তী কোনোদিনই বেশিক্ষণ রাগ করে থাকতে পারে না। কিছুক্ষণ রাগত চোখে তাকিয়ে থেকে তারপর হেসে ফেলল সে। জিজ্ঞাসা করল, এত দেরি হলো যে? অফিসে কোনো কাজ পড়ে গিয়েছিল বুঝি? ব্যাগটা সোফার উপর ফেলে সমরেশ বলল, আরে না না, অফিসের কাজ নয়, একটা ভয়ঙ্কর ব্যাপারে জড়িয়ে পড়েছিলাম, যাকে বলে রোমহর্ষক ঘটনা। বলে একটা খালি সোফার ওপর লম্বা হলো। দময়ন্তী ব্যাগটা তুলে নিয়ে বলল, রোমহর্ষক ঘটনা আবার কি? কালকে চ্যারিটি ম্যাচের টিকিট পেয়েছো বুঝি? ওই করেই তো নিজের মাথাটি খেলে। অফিসের কাজে মন নেই, কোথায় মোহনবাগান, কোথায় মোহনবাগান স্পোর্টিং, এই করেই বেড়াচ্ছ। হাত নেড়ে সমরেশ বলল, দাঁড়াও দাঁড়াও, লেকচার পরে দিও, আগে চাটা কিছু আনো দেখি, তারপর বলছি। চ্যারিটি ম্যাচ নয়, তার থেকেও অনেক সাংঘাতিক ব্যাপার, খুনোখুনি যাকে বলে। রান্নাঘরের ভেতর থেকে দময়ন্তী বলল, খুনোখুনি? কে কাকে খুন করলো আবার? সমরেশ বলল, সব বলছি, হাত মুখটা ধুয়ে নি আগে। পাড়ায় থাকো অথচ কোনো খবরই রাখো না। কবে তোমার পাশে খুন হয়ে পড়ে থাকবো জানতেও পারবে না। দময়ন্তী বাথরুমে তোয়ালে রেখে এলো। বলল, থাক, খুব হয়েছে। তুমি যখন ঘুমোও তখন তো বাড়িতে ডাকাত পড়লেও হুঁশ থাকে না। খাবার টেবিলে বসে সমরেশ বলল, শোনো এবার, ওই যে 33 নম্বরে এক মারোয়ারি ভদ্রলোক থাকেন, জানো তো? নাম বোধহয় সুখলাল চামারিয়া বা ওই ধরনের কিছু একটা। আরে ওই যে লনওয়ালা একতলা বাড়িটা। দময়ন্তী বলল, জানি, সুখলাল চামারিয়া নয়, মতিলাল জাজরিয়া। কিন্তু তার সঙ্গে রোমহর্ষক ঘটনা আর তোমার দেরি হওয়ার সম্পর্কটা কোথায়? একগাল হেসে সমরেশ বলল, ওইখানেই তো সম্পর্ক। ওই ভদ্রলোক আজ দুপুর 2টো থেকে 4টের মধ্যে খুন হয়েছেন, তার বৈঠকখানার ঘরে। জানো সে কথা? আটকে উঠল দময়ন্তী। বলল, সে কি? খুন হয়েছেন কি গো? কে খুন করলে? তাকে তো এই কালকেই দেখলুম রিকশায় করে কোথায় যেন যাচ্ছেন। সমরেশ বলল, সে তো কাল, আজ আর তাকে দেখতে পাবে না। এতক্ষণে বোধহয় পুলিশ তাকে ভ্যানে তুলে নিয়ে গেছে। আহা বেচারি, দময়ন্তী দীর্ঘশ্বাস ফেলে বলল। কোনোদিন আলাপ হয়নি, অথচ মনে হচ্ছে যেন পরিচিতই ছিলেন। কিন্তু তোমার দেরি হলো কেন? সেখানে কি গোয়েন্দাগিরি করছিলে নাকি? আরে না না, গোয়েন্দাগিরি ফিরি নয়, সমরেশ বলল। অনেক লোক ভিড় করে দাঁড়িয়েছিল, তাই আমিও দাঁড়িয়ে গেলুম। উকিঝুঁকি মারছিলুম যদি কিছু দেখতে টেকতে পাই। কিছু দেখলে? হ্যাঁ, দেখলুম, শুনলুম অনেক কিছু। কি করে দেখলে? ওই বাড়ির সামনে তো বেশ খানিকটা কম্পাউন্ড, তোমায় ঢুকতে দিলে? দেবে না মানে? সমরেশ বুক ফুলিয়ে বলল, শুধু ঢুকতে দিল, আদর করে ডেকে নিয়ে গেল। বাজে কথা বলো না, হাসলো দময়ন্তী। কেন, তোমাকে কি দেখে ওদের ব্যোমকেশ বক্সী মনে হয়েছিল নাকি? না, তা ঠিক নয়, মানে ব্যাপারটা হচ্ছে, আমি তো অফিস থেকে ফিরছিলুম, 33 নম্বরের সামনে ভিড় দেখে দাঁড়িয়ে গেলুম। কে একজন বললে ভেতরে নাকি কে খুন হয়েছে।
শুনে কৌতূহল আরও বাড়ল। কম্পাউন্ডের সামনে তো লোহার শিকের দেওয়াল, কাজেই বাড়ির সবটাই দেখা যায়। দেখি বারান্দায় শিবেনচন্দ্র দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছেন। দময়ন্তী জিজ্ঞাসা করল, শিবেন? শিবেন মানে শিবেন সেন, তোমার সেই সিআইডি বন্ধু? সমরেশ বলল, হ্যাঁ সেই শ্রীমান। দেখে হাঁক মারলুম একটা। ব্যাটা শুনতে পেয়েই এগিয়ে এলো। ভিড়ের মধ্যে আমাকে দেখে এক গাল হেসে এমনভাবে আয় আয় করে সম্বর্ধনা করলো যেন মনে হলো নিজেরই বাড়ি। অবশ্যই অনেক বছর বাদে দেখা কিনা, কাজেই আনন্দ হওয়াটা স্বাভাবিক। তারপর এ কথা সে কথা বলতে বলতে একেবারে ভেতরে নিয়ে গেল। আমি অবশ্য বলেছিলুম, তোদের ইনভেস্টিগেশনের অসুবিধা হবে না তো? ও বলল, ইনভেস্টিগেশন যা হবার হয়ে গেছে, এখন ফটো তোলা, মাপঝোপ এইসব হচ্ছে। তুই আয়, কোনো অসুবিধা হবে না। দময়ন্তী জিজ্ঞাসা করল, কি দেখলে ভেতরে ঢুকে? দেখলুম সে এক পিটিকিচ্ছিরি ব্যাপার। ভদ্রলোক বসবার ঘরের মেঝে মুখ থুবড়ে পড়ে আছেন। বোধহয় পালিয়ে খাবার ঘরের দিকে যাচ্ছিলেন, কিন্তু তার আগেই খুনি তার মাথায় মেরেছে ডান্ডা। মাথার পেছনটা রক্তে একেবারে মাখামাখি। ঘরের মেঝে, খাবারের ঘরের দরজায়, দেওয়ালে রক্ত আর রক্ত। দেখেই আমার কেমন গাটা গোলাতে লাগলো। তাড়াতাড়ি তাই বাইরে বেরিয়ে এলুম। বাইরেও বিশ্রী দৃশ্য। ওই বাড়ির দারোয়ান, সূর্যকান্ত সিং না কি যেন নাম, সে ব্যাটার ভয়ে একটা মাছি পর্যন্ত ওই বাড়ির ত্রিসীমানায় ঘেঁষতে পেত না। সে তার বিশাল কুম্ভকর্ণ মার্কা শরীরটা দুলিয়ে দুলিয়ে ভেউ ভেউ করে কাঁদছে। তার বন্দুকটা আবার পুলিশে নিয়ে গেছে। তবে তার কান্নাটা মনিবের শোকে না তার সর্বক্ষণের সঙ্গী ওই বন্দুকটার শোকে, সেটা ঠিক বুঝতে পারলাম না। আর মতিলাল বাবুর যে একটা ভাইপো থাকতো, একটা নয় দুটো, তাদের একটা অজ্ঞান, তার মাথায় সবাই মিলে জলটল দিচ্ছে, আর অন্যটাকে পুলিশ অ্যারেস্ট করেছে। সে পাথরের মূর্তির মতো স্থির হয়ে বসে আছে। দময়ন্তী বলল, কিন্তু আমি তো জানতাম ওর একটাই ভাইপো, একদম বখাটে ছেলে, রংচঙে জামা কাপড় পরে আর মেয়েদের দেখলেই শীষ দেয়। সমরেশ মিটমিট করে দময়ন্তীর দিকে তাকালো, বলল, তোমাকে দেখেও দিয়েছিল নাকি শীষ? কিন্তু অপদার্থ পুলিশ তো সে ব্যাটার ছেলেকে অ্যারেস্ট করেনি, করেছে তার দাদাটাকে। দাদাটাকে কিন্তু কোনোদিন আমি দেখিনি। পাড়ায় ওরাই একমাত্র মারোয়ারি, নজরে পড়া তো উচিত ছিল। সমরেশ বলল, না পড়াই স্বাভাবিক, কারণ উনি আগে এখানে ছিলেন না। বোম্বে থেকে মাসখানেক হলো এসেছেন, আর এসেই বুড়োটাকে খতম করেছেন। দময়ন্তী বলল, কিন্তু ওদের চাকরটা রাজু, সে কোথায় ছিল? রাজু নাকি কাল রাত্রে ছুটি নিয়ে দেশে গেছে, বলে গেছে 1 মাস পরে ফিরবে। পুলিশ অবশ্য তার খোঁজ করছে। তাদের সন্দেহ, খুনের সঙ্গে সে প্রত্যক্ষভাবে জড়িত না থাকলেও খুনের ষড়যন্ত্র সম্পর্কে তার অনেক খবর জানার সম্ভাবনা আছে। যাক, পুরো গল্পটা তো শোনো, ভারী ইন্টারেস্টিং। গলা ঝেড়ে সমরেশ শুরু করলো। আজ থেকে প্রায় 10 বছর আগে এক বর্ষণ মুখর রহস্যময় নিশীতে এই কাহিনীর গোড়াপত্তন। কেমন, বেশ রোমহার্ষক শোনাচ্ছে তো? ইয়ার কি থামাও তো, ভালো করে বলো, ঝনকার দিয়ে বলল দময়ন্তী। হ্যাঁ হ্যাঁ, শোনো। 10 বছর আগে, অর্থাৎ যখন তুমি রীতিমতো ফ্রক পরে ঘুরে বেড়াও, তখন ওই ভদ্রলোক 33 নম্বরের বাড়িটি কিনে বসবাস শুরু করেন এ পাড়ায়। ভদ্রলোক অবিবাহিত না বিপত্নিক তা কেউ জানে না, তবে একা এসেছিলেন, সঙ্গে একটি বছর 14 ভাইপোকে নিয়ে। তার নিজের বয়স তখন প্রায় 50-এর কাছাকাছি। নাদুস নুদুস ভালো মানুষ গোছের চেহারা। নাকের নিচে একটা প্রজাপতি গোঁপ ছিল। তিনি কিসের ব্যবসা করতেন কেউ তখনও তা জানত না, কারণ তিনি অত্যন্ত অমিশুক ছিলেন। এই 10 বছরে পাড়ার কারোর সঙ্গেই কোনো বাক্যালাপ করেননি। ভোরবেলা বেরিয়ে যেতেন, সন্ধ্যের পর বাড়ি ফিরতেন।
বাড়িতে থাকতো তার ভাইপো, চাকর রাজু আর ওই ভীমভবানী দারোয়ান। কালে ভদ্রে দু একজন লোক ছাড়া কেউ ওদের বাড়িতে আসতো না। রাজু বাজার করত, ঘরদোর পরিষ্কার করত, রান্না করত, সামনের লনটা পরিষ্কার করত, বাগানে জল দিত আর মনিবের ভাতুষপুত্রটিকে স্কুলে নিয়ে আসতো এবং দিয়ে আসতো। মোট কথা রাজুই ছিল ওই বাড়ির সকল কাজের কাজী। ভদ্রলোকের বোধহয় ফুলের শখ ছিল, কারণ সামনের লনের চারিদিকে খুব সুন্দর বাগান করা হয়েছিল, তাতে নানা রকম ফুল গাছ লাগানো থাকতো। কিন্তু ভদ্রলোককে কোনোদিন তার বাগান পরিচর্যা করতে দেখা যায়নি। যা করবার ওই রাজুই করত। সে নানা রকম ফুল লাগাতো আর ভারী যত্ন আত্তি করত। হ্যাঁ, আর সেই সব ফুলের একটা নামও তুমি আজ পর্যন্ত শিখে উঠতে পারলে না। দময়ন্তী গঞ্জনা দেওয়ার ভঙ্গিতে বলল, যাগে যাগে, তার সঙ্গে এই বর্তমান ঘটনার কিন্তু কোনো যোগাযোগ নেই। তারপর শোনোই না, গত 10 বছর যাবৎ এই পরিবারটি প্রায় এই রকমভাবেই জীবনযাপন করে আসছিল। পাড়ার কারোর সঙ্গে তো কোনো যোগাযোগই ছিল না, এমনকি ওই শ্যামলাল বাবুর সঙ্গেও না। শ্যামলাল? শ্যামলাল আবার কে? আহা, ওই যে ভদ্রলোক খুন হয়েছেন, তিনি তো মতিলাল। আরে ওই হলো, ওই মতিলাল বাবুর সঙ্গে তার পরিবারের বাকি লোকজনদের যে বিশেষ যোগাযোগ ছিল তা মনে হয় না। তবে তার চাকর দারোয়ান এবং তার ভাইপোটি যে তাকে দুর্দান্ত ভয় ও ভক্তি করত, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। মোট কথা তারা এতদিন প্রায় নিঃশব্দে ওই 33 নম্বরের জীবনটি কাটাচ্ছিলেন। ভাইপোটি বকে গিয়েছিল ঠিকই, কিন্তু বাড়িতে কোনো দিন উচ্চ বাচ্চা করতো না সে। এতদিন এইভাবেই চলছিল। তারপর হঠাৎ মাসখানেক আগে বোম্বে থেকে 2 নম্বর ভাইপো খুড়োর ব্যবসায় যোগ দিতে ধূমকেতুর মতো এসে উপস্থিত হলো। আর ধূমকেতু উঠলে যে কি হয় তা তো জানোই। ওই ভাইপো বাবাজীগণের আগমনের কয়েকদিন পরেই আশপাশের বাড়ির লোকেরা 33 নম্বরে একটা অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করলো, যা এর আগে কখনো হয়নি। তাই ঘটতে আরম্ভ করলো। বাড়ির ভেতর থেকে চিৎকার চেঁচামেচি শোনা যেতে লাগলো। এমনকি সেই চেঁচামেচি গভীর রাত্রি পর্যন্ত মাঝে মাঝে শোনা গেল। কী নিয়ে যে চেঁচামেচি তা বোঝা না গেলেও তাতে অংশগ্রহণকারীরা যে খুবই উত্তেজিত থাকতো সে ব্যাপারে সকলেই একমত। তারপর একদিন রাজুর চাকরি চলে গেল। 35 নম্বরে থাকেন রাখাল সান্যাল। তাকে তো তুমি চেনো। রাখালদার স্ত্রী মীরা বৌদি একদিন সকালবেলা দরজা খুলে দেখেন যে তাদের বারান্দায় রাজু শুয়ে আছে, পাশে কয়েকটা বাক্স প্যাঁটরা। কী ব্যাপার, রাজু এখানে শুয়ে আছে কেন? জিজ্ঞাসা করাতে রাজু জানায় যে তার চাকরি গেছে। তারপর সে গজর গজর করতে করতে আরও জানায় যে তার চাকরি যাওয়ার মূলে ওই 2 নম্বর ভাইপো, এবং তার সঙ্গে চালাকির ফল সে ঠিক পাবে, কারণ সে সব ফাঁস করে দেবে। মীরা বৌদি ফাঁস করার কথা শুনে একটু হয়ে পড়েন আর কি, মানে যাকে বলে কৌতূহলী আর কি। কিন্তু অধিক প্রশ্নবান ছোড়ার আগেই 1 নম্বর ভাইপোকে আসতে দেখা যায় এবং তার রাজুদাদাকে বগলদাপা করে সে বাড়ি নিয়ে ফিরে যায়। এই ভাইপোর কথায় জানা যায় যে কর্তা নাকি রাজুকে ডেকে পাঠিয়েছেন। আরও একটা পরিবর্তন দেখা গেল মতিলাল বাবুর ব্যবহারে। ভদ্রলোক বাতের রোগী ছিলেন। মাঝে মাঝে বাতের ব্যথা উঠলে অফিসে বা তার কর্মস্থলে তিনি যেতেন না। বসবার ঘরে, যেখানে তিনি শেষ পর্যন্ত খুন হলেন, সেই ঘরের জানলার পাশে চেয়ার টেনে বসে রাস্তার লোক চলাচল দেখতেন। ওই অবস্থায় তাকে বসে থাকতে অনেকেই দেখেছে। ইদানিং অফিসে যাওয়া তিনি প্রায় ছেড়েই দিয়েছিলেন। প্রায় তাকে বসবার ঘরের জানলার সামনে বসে থাকতে দেখা যেত। সম্ভবত বাতের ব্যথাটা খুব ঘন ঘনই উঠছিল আজকাল। মতিলাল বাবু আজকেও অফিসে যাননি, সারাদিন বাড়িতেই থাকবেন বলেছিলেন। সকালবেলা 9টার মধ্যেই 2 ভাইপো বেরিয়ে যায়। বড়জন ব্যবসায় আর ছোটজন কলেজে। 1:30 নাগাদ
আবার বড়জন বাড়ি ফিরে আসে। দারোয়ান তাকে দেখে। 2:30 নাগাদ সে আবার বেরিয়ে যায়। তারপর বেশ কিছুক্ষণ পরে দারোয়ান মাত্র 5 মিনিটের জন্য গেট বন্ধ করে বাথরুমে গিয়েছিল। ফিরে এসে দেখে দুটো কুলি মেয়ে খুন হো গেয়া বলে চিৎকার করছে। তারা ফুল চুরি করবার উদ্দেশ্যে গেট খুলে লনে ঢুকেছিল। তখন সে তাড়াতাড়ি গিয়ে জানলার মধ্যে দিয়ে দেখে যে তার কর্তা ঘরের মধ্যে রক্তগঙ্গায় শুয়ে আছেন। সে তখন দৌড়ে যায় 33 নম্বরের উল্টো দিকে, যে নতুন বাড়িটা উঠছে না, তার কন্ট্রাক্টরকে খবর দেয়। তিনি পুলিশে ফোন করেন। এই হলো মোটামুটি ঘটনা। দময়ন্তী স্থির দৃষ্টিতে সমরেশের দিকে চেয়ে গল্পটা শুনছিল। প্রথম দিকে চাবিটা নিয়ে অল্প অল্প ঠুনঠুন করছিল, শেষের দিকে তাও বন্ধ হয়ে গেছিল। সমরেশ থামতেই সে জিজ্ঞাসা করল, বয়ানটা নিশ্চয় দারোয়ানের সাক্ষ্যের উপর নির্ভর করছে, আর পুলিশও সেটাকে বেদবাক্য বলে মেনে নিয়েছে। সমরেশ বলল, সাক্ষ্যটা দারোয়ানের ঠিকই, তবে বেদবাক্য কিনা বলতে পারবো না। শিবেনকে ফোন করে জিজ্ঞাসা করতে পারি। তবে সাক্ষ্যটা যে মোটামুটি ঠিক তার কতগুলো প্রমাণ আছে। যেমন ধরো, 2 নম্বর ভাইপোর ঘরের মধ্যে একটা রক্তমাখা তোয়ালে পাওয়া গেছে। দময়ন্তী সশব্দে হেসে উঠল। সেই অবধারিত রক্তমাখা তোয়ালে? আর একটা হাইপোডার্মিক সিরিঞ্জ পাওয়া যায়নি? বিষম খেলো সমরেশ। হ্যাঁ, তাও তো পাওয়া গেছে, তবে সেটা আনকোড়া, নতুন, অব্যবহৃত মনে হচ্ছে। এই তো, দময়ন্তী যোগ করে দিল। সমরেশ হাঁ করে পত্নীর মুখের দিকে তাকিয়ে রইল। বলল, ঠিক তাই। আশ্চর্য, শিবেনও আমাকে তাই বলছিল। হয়তো কেউ দোষটা ওই শ্রীমানের ঘাড়ে চাপাবার চেষ্টা করছে, কারণ রক্তমাখা তোয়ালে ঘরের মধ্যে রেখে যাবে লুকিয়ে বা অন্য কোনোভাবে রাখবে না, এহেন বোকামি আজকাল আর কোনো খুনি করে না। কিন্তু খুন যদি ওই শ্রীমান করে না থাকে, তাহলে করার সম্ভাবনা হয় দারোয়ানের, নয়তো দারোয়ানের সাথে যোগসাজশ করে কোনো তৃতীয় ব্যক্তির। কিন্তু এই সম্ভাবনা দুটো খুব জোর করেও খাড়া করা যাচ্ছে না, কারণ আজ সকাল থেকে দুটো লোক 33 নম্বরের গেটের দিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখেছিল, এবং তাদের সাক্ষ্য আর দারোয়ানের সাক্ষ্য কিন্তু মোটামুটি মিলে গেছে, এমনকি 2 নম্বর ভাইপোর আসার সময়টা পর্যন্ত। কোনো তৃতীয় ব্যক্তি আজ সে বাড়িতে ঢোকেও নি আর বেরোয়ও নি। দময়ন্তী অবাক হয়ে জিজ্ঞাসা করল, ওই দুটো লোক আবার কারা? আর তারা নজরই বা রেখেছিল কেন? বুঝলে না, এরা ওই দুটো মেয়ে মজুর, যারা প্রথমে লাশ আবিষ্কার করে। আজ ভগবান জানে ওদের কিসের জানি একটা পরব আছে, তাই দুটো ফুল নেবে বলে সারাদিন ধরে তককে তককে ছিল। দারোয়ানটা একটু উঠলেই চট করে গিয়ে কাজটা সারবে। দারোয়ানটা উঠে ভেতরে গেলে সামনের বাড়ির থেকে রাস্তা পার হয়ে এসে একটু এদিক ওদিক দেখে জানলা দিয়ে কেউ দেখছে কি না দেখতে গিয়ে তারা খোলা জানলার ভেতর দিয়ে মৃত ভদ্রলোকটির শরীরটা দেখতে পায়। তবে খুব বেশি করে ধরলে 5 মিনিটের বেশি সময় লাগবার কথা নয়। শিবেন বলছিল, দারোয়ানটার পক্ষে এত কম সময়ের মধ্যে চট করে খুন খারাপি করা অত্যন্ত কঠিন ব্যাপার। যদিও পাক্কা গাড়োয়ালির মতো চেহারা, কিন্তু তবুও। শূন্য দৃষ্টিতে দময়ন্তী কিছুক্ষণ সামনের দেওয়ালের দিকে তাকিয়ে রইল। তারপর বলল, হয়তো আপাত দৃষ্টিতে দারোয়ানের সাক্ষ্য ঠিকই, কিন্তু কোথাও যেন একটা গণ্ডগোল আছে, যেন কেমন একটা খটকা লাগছে আমার। সমরেশ বলল, গণ্ডগোল তো আছে বটেই, সমস্ত বাড়িটাতেই তো গণ্ডগোল। কর্তার ঘরের কার্পেটের তলায় মেঝের মধ্যে লুকোনো
সিন্ধুকে রাশি রাশি টাকা পাওয়া গেছে। 2 নম্বর ভাইপোর ঘরেও যা কাগজপত্র পাওয়া গেছে তাতে চোরাই মাল কেনাবেচার একটা বিরাট চক্রের সন্ধান মিলেছে, যার অন্যতম চক্রধার ছিলেন ওই খুড়ো আর ওই 2 নম্বর ভাইপো। রাজু যে ফাঁস করবার কথা বলেছিল তা সম্ভবত এই ব্যাপারটাই। যা হোক, 1 নম্বর ভাইপোর ঘরেও ইকোনমিক্সের বইয়ের মলাটের মধ্যে সন্ধান মিলেছে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব পর্নোগ্রাফির, যার এক লাইন পড়লে বা একটা ছবি দেখলে তুমি ভিড়মি খাবে। আমি যাকে তুমি জগতের অশ্লীলতম মানুষ বলে মনে করো, সেই আমারও ছবি দেখে কেমন হাত পা ঝিমঝিম করছিল। আর দারোয়ানের ঘরেও পাওয়া গেছে ওই রকমই বই আর কয়েকটা বাক্স কন্ট্রাসেপটিভ। দেখে শুনে আমার বারংবার দাঁত কপাটি লাগবার জো হয়েছিল। বাজে কথা বলো না তো, যা অসম্ভব অসভ্য তুমি, তোমার লাগবে দাঁত কপাটি। দময়ন্তী সমরেশের দিকে একটা দুর্দান্ত কপট ক্রোধের কুটুলি কটাক্ষ হানল। সমরেশ খানিকক্ষণ মুগ্ধ বিহুবল চোখে গৃহিণীর দিকে তাকিয়ে রইল। তারপর গলাটলা ঝেড়ে বলল, হ্যাঁ হ্যাঁ, সত্যিই তাই। আর কি ছাপাই বাধাই সেই সব বইয়ের, সুইডেনের মাল, একেবারে ঝলমল করছে। কোত্থেকে যে ওই লোকগুলো ওই সব বই জোগাড় করেছিল ভগবান জানেন। যা হোক, দারোয়ানকে যদি তুমি খুনি হিসেবে বাদ দাও, তাহলে তৃতীয় ব্যক্তিও যদি কেউ না থাকে, তো সমস্ত সন্দেহ স্বাভাবিকভাবেই গিয়ে পড়ছে ওই ধূমকেতু বাবা জীবনের ওপরেই। তাছাড়া তৃতীয় ব্যক্তি ঢুকবেই বা কোত্থেকে? জানলার সামনে তো সর্বক্ষণ মতিলাল বাবু বসেছিলেন, তার চোখ এড়িয়ে একটা ফালতু লোক আসে কি প্রকারে? দময়ন্তী সমরেশের কথা বলার ঢংটাকে নকল করে বলল, তাই তো, কি প্রকারে? আচ্ছা, আজকে ওদের বাড়িতে রান্না করলো কে? রান্না? ও হ্যাঁ হ্যাঁ জানি, রান্না কেউ করেনি, হোটেল থেকে নাস্তা এসেছিল। আর চা কফি? তার পাট নেই ও বাড়িতে, কেবল মতিলাল বাবুর অভ্যেস ছিল খাওয়ার। 2-2:30 নাগাদ স্বহস্তে বানাতেন। আজ মৃত্যুর আগেও শেষ শরবত বানিয়ে খেয়েছিলেন এবং গেলাস ধুয়ে টুয়ে রেখে দিয়েছিলেন। দময়ন্তীর চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল। জিজ্ঞেস করল, ওনার কি ডায়াবেটিস ছিল? ডায়াবেটিস? তা তো কই জানি না। কেন, সে খবরে কি সুবিধা হবে শুনি? হবে হবে। উত্তেজনায় দময়ন্তীর গলায় কাঁপা কাঁপা শোনালো। শিগগিরই ফোন করো মতিলালের বাড়িতে। শিবেনবাবু থাকলে জিজ্ঞাসা করো যে মতিলালের ডায়াবেটিস ছিল কি না। না থাকলে চিনির কৌটোয় কতটা চিনি আছে আর যে অস্ত্র মাথায় মারা হয়েছে সেটা লম্বা এবং ধারালো কি না জিজ্ঞাসা করো। ডায়াবেটিস আর লম্বা ধারালো অস্ত্র এবং চিনি, এই যে রীতিমতো রহস্য উপন্যাস বলে মনে হচ্ছে। সমরেশ বিড়বিড় করতে করতে উঠে টেলিফোন ডাইরেক্টরিটা খুলল। হ্যালো, কে? শিবেন? শোন, আমার বউ ওই মতিলাল হত্যাকাণ্ডের ব্যাপারে কয়েকটা কথা জানতে চায়। কেন? রহস্য উদ্ঘাটনের জন্য। আবার কেন? অলরেডি বেশ খানিকটা করে ফেলেছে। এই যেমন ধরে ফেলেছে যে রামেশ্বরের ঘরে হাইপোডার্মিক সিরিঞ্জ পাওয়া গেছে, সেটা আবার আনকোড়া নতুন, প্রায় হোমিওপ্যাথিক ডাক্তারের মতন। বউয়ের বুদ্ধি? আরে থাকবে না মানে, বুদ্ধি না থাকলে কি আর 4 বছর প্রেম করে বিয়ে করি? হ্যাঁ হ্যাঁ, শোন, প্রশ্নগুলো শোন। 1 নম্বর, মতিলালের ডায়াবেটিস ছিল কি না? 2 নম্বর, যদি না থাকে তাহলে চিনির কৌটোয় কতটা চিনি আছে? আর 3 নম্বর, যে অস্ত্র দিয়ে মাথায় মেরেছে সেটা লম্বা মতো এবং ধারালো কিনা? আচ্ছা আচ্ছা, বলছি। টেলিফোনের মাউথপিসটা হাত দিয়ে ঢেকে সমরেশ বলল দময়ন্তীকে, শুনছ? শিবেন বলছে চিনির কৌটো খালি, আর যদিও অটোপসি না করলে ভালো বোঝা যায় না, তবু ডাক্তারবাবুর মতে অস্ত্রটা তোমার বর্ণনা মতোই।
দময়ন্তী একটু চিন্তা করে বলল, শিবেনবাবুকে বলো তো খাবার ঘরের জানলাগুলোর বাইরের জমিটা একটু খুঁজে দেখতে, হয়তো একটু চিনি পাওয়া যেতে পারে। তবে খুব সম্ভব পাবে না, কারণ জানলার ঠিক নিচ দিয়েই একটা ড্রেন গেছে। সমরেশ সেই কথাই বলল টেলিফোনে। তারপর আবার দময়ন্তীর দিকে ফিরে বলল, আর অস্ত্রটা? সেটা ঘরের মধ্যেই আছে, খুঁজে দেখতে বলো। বলে দময়ন্তী রান্নাঘরের মধ্যে অদৃশ্য হলো। খাওয়া দাওয়ার পর সমরেশ একটা সিগারেট ধরিয়ে বলল, ধুত, রহস্যটা যে রহস্যই রয়ে গেল। ডায়াবেটিসেই মলো নাকি মতিলাল চন্দ্র? আর অস্ত্রটা ঘরের মধ্যেই আছে, কেউ দেখতে পেল না, আর তুমি এখান থেকে বসেই দেখতে পেলে। দময়ন্তী হেসে উঠল, বলল, পাবো না কেন? তুমি তো বললে যে বসবার ঘরের সব জানলা খোলা ছিল। সমরেশ ঠোঁট থেকে সিগারেটটা নামিয়ে কটকট করে তাকালো। বলল, আমার সঙ্গে হেয়ালি? জানলা খোলা 33 নম্বরে আর 75 নম্বর অর্কিড রোডে বসে উনি ঘরের মধ্যে অস্ত্র দেখতে পেলেন? চালাকি পায়া হ্যাঁ। এমন সময় সিঁড়িতে দুমদুম করে পদশব্দ শোনা গেল। দময়ন্তী বলল, শিবেনবাবু আসছেন, যাও গিয়ে দরজাটা খোলো, এক্ষুনি সব ফয়সলা হয়ে যাবে। বলে সে রান্নাঘরের ভেতরে চলে গেল। দরজা খুলে সমরেশ বলল, পুলিশ হলে কি এমন বিদঘুটে জুতোর আওয়াজ করতে হয়? আয় ভিতরে আয়, বস। শিবেন বলল, এত রাত্রে বিরক্ত করলুম বোধ হয়। তোর বউকে ডাক, শুয়ে পড়েছেন নাকি? দময়ন্তী ঘরের মধ্যে এসে দাঁড়ালো। হেসে নমস্কার করে বলল, না না, শুইনি, মোটে তো রাত 11টা। বহুদিন বাদে দেখলুম আপনাকে। কেমন আছেন? রমলা কেমন আছে? শিবেন প্রতি নমস্কার করল, বলল, ভালোই আছে। আমি কিন্তু টেলিফোনে সমরেশের কথাবার্তা শুনে ভারী আশ্চর্য হয়েছি, তাই এলুম একটু আপনার সঙ্গে পরামর্শ করতে। সমরেশ আপনাকে কি বলেছে জানি না, কিন্তু আপনি কি বুঝছেন বলুন তো? দময়ন্তী মৃদু হেসে একটু চুপ করে থেকে খুব শান্ত গলায় বলল, আমি বোধহয় পুরো ব্যাপারটাই বুঝতে পেরেছি, যদিও সেটা সম্পূর্ণ আমার নিজের ধারণা। যাক, চিনি পেয়েছেন? কিছু ছিল কি ওই চিনিতে? শিবেন বলল, হ্যাঁ, পাওয়া গেছে। জানলার নিচে ক্রোটনের পাত্তার ফাঁকে খানিকটা, বাকিটা ভেসে গেছে ড্রেনে। আমার বিশ্বাস ওই চিনিতে বিষ পাওয়া যাবে। আর যদি পাওয়াই যায় তাহলে কি প্রমাণ হবে? খুনি আগে বিষ দিয়েছে, তারপর মাথায় ডান্ডা মেরেছে? দময়ন্তী বলল, আগে আপনি বসুন দেখি, তারপর বলছি। প্রমাণ হবে যে রামেশ্বর খুন করেনি, করেছে অন্য কেউ। গোড়ায় এটা আমার মাথায় শুধু সন্দেহই হচ্ছিল। মৃদু অবিশ্বাসের হাসি হেসে শিবেন জিজ্ঞাসা করল, কিভাবে প্রমাণ হবে? বলছি। প্রথমত, রামেশ্বরের ঘরের তোয়ালেটা স্পষ্টতই নির্দেশ করে যে তাকে কেউ ফাঁসানোর চেষ্টা করেছে। সে কখনোই এত নির্বোধ হতে পারে না যে নিজের বিছানার তলায় নিজেই নিজের মৃত্যুবাণ পুলিশের আবিষ্কারের জন্য রেখে যাবে। অর্থাৎ অন্য কেউ ওইটি তার ঘরে রেখে এসেছে। সে হত্যাকারী স্বয়ংও হতে পারে, অথবা তার শাগরেদ হতে পারে। দ্বিতীয়ত, বিষ দেওয়া হোক না হোক, মাথায় ডান্ডা মারাটা একটা অসম্ভব ব্যাপার। শিবেন হাসল। দময়ন্তী কিন্তু থামল না, বলে চলল, অসম্ভব তার কারণ আছে। সমরেশের বর্ণনা অনুযায়ী মতিলালের বসবার ঘরের জানলাগুলো সব খোলাই ছিল। সামনেই একটা বাড়ি উঠছে, সেখানে অনেক মজুর কাজ করছে। এই অবস্থায় দিনে দুপুরে খুনি এসে মতিলালের মাথায় ডান্ডা মারল, এটা অবাস্তব কল্পনা। কোনো মানুষের নার্ভ এত শক্ত হয় না, হতে পারে না। তাছাড়া ভদ্রলোককে পাওয়া গেছে খাবারের ঘর আর বসবার ঘরের মাঝের দরজার সামনে। ধরে নেওয়া হয়েছে যে ভদ্রলোক খাবার ঘরের দিকে পালিয়ে যাচ্ছিলেন এবং তখনই তিনি পড়ে যান। এই ব্যাপারটা একেবারে নিঃশব্দে ঘটল কিভাবে, সেটা বলতে পারেন? একটা চিৎকার পর্যন্ত করলেন না ভদ্রলোক, কেন?
শিবেনকে এবার একটু চিন্তিত দেখা গেল। বলল, কিন্তু মাথাটা তো ফাটা দেখা গেছে। কোনো লম্বা লাঠির মতো অস্ত্র দিয়েই মাথায় মারা হয়েছিল। তাছাড়া আপনিও তো বলেছেন অস্ত্রটা ঘরের মধ্যেই আছে। দময়ন্তী বলল, হ্যাঁ বলেছি, এখনও বলছি। একটা জিনিস ধরে নিচ্ছেন কেন যে অস্ত্র দিয়েই মাথায় মারলে তবে মাথা ফাটে? মাথা দিয়ে অস্ত্রকে মারলেও তো মাথা ফাটে। সমরেশ ও শিবেন একসঙ্গে বলে উঠল, অর্থাৎ বসবার ঘর আর খাবার ঘরের মধ্যে দরজার চৌকাঠ। ভদ্রলোক খাবার ঘর থেকে শরবত খেয়ে বসবার ঘরে ঢুকে কয়েক পা যেতে না যেতেই ধরাস করে উল্টে পড়ে গেলেন। মাথাটা ঠুকে গেল চৌকাঠে, ফেটে গেল। ঘটনাটা ঘটতে এক পলকও সময় লাগলো না। ঘরের ভেতরটা মোটামুটি অন্ধকার, বাইরে আলো। কেউ মেঝেতে পড়ে থাকলে খুব ভালো করে লক্ষ্য না করলে বাইরে থেকে বোঝা কঠিন। হত্যাকারীর সাকরেত পরে নিজের সুবিধা মতো ঘরে ঢুকে পা ধরে টেনে মৃতদেহকে সরিয়ে দেয়, যাতে বোঝা না যায় যে মাথাটা চৌকাঠে ঠুকে গিয়েছিল। তারপর রক্ত দেখে রামেশ্বরকে ফাঁসানোর সমস্ত পথ পরিষ্কার রাখতে খানিকটা তোয়ালেতে মুছে রাখে। রামেশ্বরের ঘরে সেই তোয়ালেটা রেখে আসে। হত্যাকারী এবং তার সাগরেদের প্ল্যানে এই অংশটা একেবারেই ছিল না বলে আমার অনুমান। তারা এই অংশটার সুযোগ নিতে গিয়েই নিজেদেরকে এক্সপোজ করে ফেলেছে। তাছাড়া এই অংশটা যে অরিজিনাল প্ল্যানে ছিল না তার প্রমাণ হলো রামেশ্বরের ঘরে হাইপোডার্মিক সিরিঞ্জ। অটোপসির ফলে মতিলালের শরীরে যে বিষ পাওয়া যাবে সেটা তারা জানতো। তাই সিরিঞ্জ রেখে পুলিশের দ্বিতীয় দফার সন্দেহ রামেশ্বরের ওপরে ফেলবার চেষ্টা করেছিল। সমরেশ বলল, দ্বিতীয় দফা কেন? হত্যার টাইমিংটা লক্ষ্য করো। ওরা জানতো যে রামেশ্বর দুপুরবেলা আসে খুড়োর সঙ্গে ব্যবসা সংক্রান্ত কথাবার্তা বলতে, আর সে চলে গেলেই খুড়ো শরবত বানিয়ে খেয়ে থাকেন। তাই এমন ব্যবস্থা হলো যে প্রথম দফার সন্দেহ একমাত্র রামেশ্বরের ওপরেই গিয়ে পড়ে। প্ল্যানটা মোটামুটি ভালোই ছিল, কিন্তু একটু ওপর চালাকি করতে গিয়ে সব ভেস্তে গেল। শিবেন গম্ভীর হয়ে এতক্ষণ দময়ন্তীর কথা শুনছিল। এবার মুখ তুলে বলল, আপনার কথা মতো চৌকাঠে যদি মাথা ঠুকে গিয়ে থাকে তবে তো চৌকাঠে চুল এবং রক্ত লেগে থাকতো। তেমন তো কিছু পেলাম না আমরা। দময়ন্তী বলল, পাননি? তার কারণ সেই চুল আর রক্ত তোয়ালে দিয়ে মুছে রামেশ্বরের ঘরে রেখে আসা হয়েছিল। কাল সকালে ল্যাবরেটরি টেস্টে সেটা পাওয়া যাবে বলেই আমার বিশ্বাস। শিবেন বলল, তাহলে দারোয়ানটাই? দময়ন্তী সজোরে মাথা নেড়ে বলল, না, দারোয়ান হত্যাকারী হতেই পারে না, সে সাগরেদ। সে যখন মৃতদেহের পা ধরে টেনে সরিয়েছে তখন হত্যাকারী তার ত্রিসীমানাতেও ছিল না। তাছাড়া সে হঠাৎ রান্নাঘরে ঢুকে চিনির কৌটো নিয়ে ঘটর ঘটর করলে মতিলালের সন্দেহ হতে পারত। আর স্পষ্টত চিনিতে বিষ মেশানো হয়েছে ঘটনার সামান্য কিছু আগেই। বেশি আগে মেশানো হয়ে থাকলে কোনো অঘটনও ঘটতে পারত। হত্যাকারী খামোখা সে রিস্ক নেবে কেন? শিবেন অধৈর্য কণ্ঠে বলল, তাহলে আর কে? রামেশ্বর ছাড়া আর কাউকে তো পাওয়া যাচ্ছে না। তার মোটিভ আছে টাকা হস্তগত করে ব্যবসাটা নিজের কক্ষিগত করা, সুযোগও আছে প্রবেশ, প্রস্থান এবং চিনিতে বিষ মেশানো সবার অলক্ষ্যেই করা যেতে পারে। দময়ন্তী বলল, দেখুন, এটা একটা সরল অঙ্কের ব্যাপার। একটা নেগেটিভ আর একাধিক পজিটিভের ফলে একটা নেগেটিভই হয়। যখন স্পষ্টতই কেউ রামেশ্বরকে ফাঁসাতে চাইছে তখন হাজার সপক্ষে যুক্তি থাকলেও হত্যাকারী রামেশ্বর হতে পারেই না, অন্য কেউ এর পেছনে আছে। সমরেশ হাত নেড়ে বলল, ম্যাথমেটিক্স ঝাড়ছ যে বড়, তুমি তো হিস্ট্রিতে এমএ। শিবেন সে কথায় কান্না দিয়ে বলল, তাহলে তো বলতে হয় সামনের বাড়ির মজুরগুলোও মিথ্যে কথা বলছে, কারণ তারা অন্য কাউকে দেখেইনি। দময়ন্তী বলল, দেখেছে ঠিকই, লক্ষ্য করেনি।
এক মুহূর্ত চুপ করে থেকে তারপর সোফার হাতলে একটা প্রচণ্ড ঘুষি মেরে লাফিয়ে উঠল শিবেন। বলল, বুঝেছি, রাজু, সেই হচ্ছে দি ইনভিজিবল ম্যান। মজুরগুলো সব হতভাগা। তাদের যতই বলছি অন্য কাউকে ঢুকতে দেখেছে কি না, তারা ভেবে বসেছে যে সে নিশ্চয় কালো স্যুট, কালো টুপি পরা, চশমা পরা হিন্দি ফিল্মের হত্যাকারী ক্যারেক্টার। রাজুকে তারা লক্ষ্যই করেনি, আর সে যে ছুটিতে আছে তাও বোধহয় তারা জানে না। জানলেও তারা সন্দেহ করতো না। রাজু মতিলালের সামনে দিয়েই ঢুকেছে, হয়তো 2-4টে কথাবার্তাও বলেছে, তারপর সোজা নিজের ঘরে গেছে। বোধহয় 2 নম্বর যতক্ষণ ছিল সে সেখানেই ঘাপটি মেরেছিল। সে বেরিয়ে গেলে খাবার ঘরে ঢুকে চিনির কৌটোয় বিষ মিশিয়ে মতিলালের সামনে দিয়েই সে বেরিয়ে গেছে। তার সর্বত্র অবাধ গতিবিধি। মতিলালেরও সন্দেহ হয়নি। হয়তো তাকে দেখে তিনি খুশি হয়েছিলেন। আর ওই দারোয়ান বেটা সাকরেত, নাটের গুরু তাহলে 1 নম্বর ভাইপো। সমরেশ বলল, মোটিভটা একটু খোলসা করে বলো। শিবেন বলল, বুঝলি না, স্বর্ণডিম্ব প্রসবকারী হংসকে যে মোটিভের বশবর্তী হয়ে মারা হয়েছিল, এও তাই। এবারেও শেষ রক্ষা হলো না। মতিলাল সারাদিন চোরাই মাল কেনাবেচা করে অজস্র কালো টাকা রোজগার করেন, আর তার ভাইপো সেই টাকা সরিয়ে চাকর আর দারোয়ানের সাহায্যে নরকের রাস্তায় ঘোরাঘুরি করে। রামেশ্বর এসে খুড়োর ব্যবসায় যোগ দিয়ে বাড়ির এই চোরা কারবারিটিকে হৃদয়ঙ্গম করে ফেলে এবং সেটা খুড়োর কর্ণগোচর করে। তাই রাতবিরেতে এত চেঁচামেচি এবং খুড়োর গৃহে অবস্থান। এমন মধুর জীবনযাপনে বাধা আসতেই খুড়োকে সরানোর দরকার হয়ে পড়ল এবং সেই সঙ্গে রামেশ্বরকে ফাঁসানোর। 1 ঢিলে 2 পাখি। বাপরে বাপ, কি ধরিবার ছেলে, সমরেশ বলল। শিবেন বলল, কি চমৎকার প্ল্যানটাই না ফেঁদেছিল। যে টাকা বাড়িতে মজুদ ছিল 3 জনের 3 প্রজন্মের পক্ষেও যথেষ্ট ছিল। কেবল শ্রীমানরা বোঝেনি যে রামেশ্বরের ব্যাগের কাগজপত্র দেখে সন্দেহ হয় আমরা অত খুঁটিয়ে সার্চ করব এবং লুকোনো টাকা সব বেরিয়ে পড়বে। ছোট শ্রীমানের অজ্ঞান হওয়া এবং দারোয়ানের অত কান্নার কারণ এবার বোঝা যাচ্ছে। আচ্ছা বৌদি, রাজুর আপনার সন্দেহ হলো কি করে? দময়ন্তী বলল, সেটা অবশ্য আমি সংসার করি বলেই সন্দেহ করেছিলাম। আপনাদের পুরুষদের পক্ষে সেটা ধরা খুব কঠিন ছিল। ব্যাপারটা হলো, রাজু যখন 1 মাসের ছুটিতে গেল তখন কোনো বদ্যির লোক দিয়ে গেল না কেন? বিশেষত যেখানে রান্না করা বা ঘরদোর পরিষ্কার করার জন্য দ্বিতীয় কোনো লোক নেই। মতিলালকে সে কি বুঝিয়েছিল আমি জানি না, তবে ব্যাপারটা অত্যন্তই অস্বাভাবিক। ও কি, উঠছেন কেন? কফি খাবেন না? জল চড়িয়ে দিলুম যে। শিবেন স্মিত হেসে বলল, না, অনেক ধন্যবাদ বৌদি, আমি এক্ষুনি যাই। ফাঁদ পাততে হবে, সে বেটা নিঘাত ধারে কাছেই আছে। বাকি 2 জনের সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করবে নিশ্চয়। আচ্ছা চলি, নমস্কার। দরজা বন্ধ করে এসে সমরেশ খানিকক্ষণ হাস্যোজ্জ্বল চোখে দময়ন্তীর দিকে তাকিয়ে রইল। তারপর 2 হাতে ওর মুখটা ধরে বলল, ইস, কি কুক্ষণেই ওই হতচ্ছাড়া ভাইপো তোমার পিছনে সিটি মেরেছিল গো। লাজুক গলায় দময়ন্তী বলল, যাও, অসভ্য কোথাকার।